আজকে যে দুইটা বাইক নিয়ে ভিডিও করব এই দুইটা বাইক হচ্ছে বর্তমান বাংলাদেশ মার্কেটের ইয়াংদের একদম মানে ক্রাশ বাইক বা যারা ইয়াং আছে তারা হলে একদম ক্রেজি থাকে যে ড্রিম বাইক বলতে গেলে মানে আমি এই বাইকটা যখন চালাইছি তখন অনেকেই বলছে ভাই ড্রিম বাইক চালাইতেছেন বা এরকম কিছু। অ্যান্ড আরেকটা বাইক যেটা হচ্ছে দুটার নামই বলতেছি, এই বাইকটা হলো আজকে এখন এসে একটু স্লো হইলেও যদি আজ থেকে 1 বছর আগেও যান এই বাইকটা ছিল এই বাইকটার জায়গায়, বা দুইটার কম্পেয়ার করা ঠিক হবে না কারণ এটা স্পোর্টস বাইক অ্যান্ড এটা হচ্ছে কমিউটার বা নেকেড স্পোর্টস বাইক টাইপের একটা কমিউটার বাইক। এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি 4V আর এই ভেরিয়েন্টটা হচ্ছে এক্স কানেক্টের মধ্যে যেটা এভিএস অ্যান্ড কার্বোরেটর। আর এই বাইকটা হচ্ছে জিপিএক্স ডেমনের একদম লেটেস্ট ভেরিয়েন্ট যেটা ডিকর্সা অ্যান্ড এটা হচ্ছে GR165। এগুলার অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আজকে একটু কথা হবে। দেখেন যদি প্রথম দিকে আমরা আসি তাহলে আমরা একটু 4Vর দিকে যাই। 4Vর প্রথম মডেল বাংলাদেশে কি আসে, এটার আগে 2V ছিল অ্যান্ড 2V আসার পর ওইটা বেশ মার্কেট পায় আর তারপরে 2V মানে 2 ভ্যালভের যে বাইকটা ওইটাকে ওনারা আপগ্রেড করে টিভিএস একটু আপগ্রেড করে দেন 4V বা 4 ভ্যালভের বাইকটা আনে। প্রথম দিকে এক্স কানেক্টটা ছিল না অ্যান্ড ওই বাইকটার মধ্যে পাওয়ারও ছিল অদ্ভুত, অনেকে তো 130-35 এরকমও তুলে ফেলতো। ওর পরে হচ্ছে ওনারা আরেকটু আপগ্রেড করে অ্যান্ড ইঞ্জিনটাকে একটু রিফাইন করে, যদিও তখন পাওয়ারটা একটু কমে আসে কিন্তু আমরা কি পাই, আমরা পাই হচ্ছে এবিএস সহ বা এক্স কানেক্ট যে অপশনটা, এটার মধ্যে নন এবিএসও ছিল, সিঙ্গেল ডিস্কও ছিল, অনেকগুলা ভেরিয়েন্ট আছে। অ্যান্ড ওই জায়গা থেকে এটা যখন আসে আমি বলবো যে সবচেয়ে হট যে আইটেমটা ছিল হচ্ছে এই কার্বোরেটরটা অ্যান্ড এবিএসটা। এবিএসের জন্য ব্রেকিংয়ে কনফিডেন্ট ভালো ছিল অ্যান্ড পরবর্তীতে ওরা টায়ারও চেঞ্জ করছে, যাই হোক ওটা আমরা পরে আসতেছি। এবিএসের এই ব্যাপারটা ছিল অ্যান্ড আধুনিকতার ছোঁয়া ছিল হচ্ছে মিটারের মধ্যে, আর স্পিডের ব্যাপারটা আবার একটু কমে আসে। এইখানে মানুষের যে পছন্দটা বা ইয়াং ক্রেজের যে পছন্দটা ওইখান থেকে ওরা একটু আবার ছাড় দেয়। কিছু কিছু মানুষ সেফটির জন্য এই বাইকটা যেমন নেয় ঠিক ওরকম কিছু কিছু মানুষ এটার পাওয়ার কমে যাওয়াতে এটাকে একটু অপছন্দ করা শুরু করে এবং এরপরে টিভিএস আরেকটা বাইক আনে যেটার মধ্যে এফআই ছিল অ্যান্ড এফআই আনার পর ওটার মধ্যে একটা কালারই ছিল অ্যান্ড ওটার পাওয়ার আরও ফল করে। অ্যান্ড 4Vর যেই খাড়া টান, 4Vর যেই মানে কিছু বিশেষণ আছে না 4Vর, যে অ্যাক্সিডেন্ট কিং অনেকে বলে খাড়া টান, অনেকে বলে আরও অনেক কিছু বলে 4Vকে, মানে এটাকে ধরা যায় না এরকম কিছু একটা R15 এর সাথে বিট করা, ওই ব্যাপারটা থেকে 4V একটু নিচে চলে আসে যখন এফআই টেকনোলজিটা আসে অ্যান্ড দামটাও এত বেশি বাড়ে যে আস্তে আস্তে দেখা যায় যে এই বাইকটা মার্কেটে ওই জনপ্রিয়তাটা হারায়। এবং এখন ওরা কি করছে দেখেন, এটার মধ্যে টায়ারও চেঞ্জ করছে। আগে রিমোরা দিত যেটা অ্যাক্সিডেন্টের রেকর্ড অনেক বেশি ছিল, পরবর্তীতে এখন এসে এমআরএফ দিছে। এখন ব্যালেন্স কন্ট্রোলিং অনেক ভালো হওয়ার পরেও ওই যে প্রাইস, কারণ টিভিএস 4V বা 2V মানুষ পছন্দই করতো এই জন্য যে বাইকটা হচ্ছে অল্প টাকায় ভালো একটা ডিল, কিন্তু এখন ভালো ডিল আছে বাট অল্প টাকাটা নাই, এইখানে এই বাইকটা একটু মার খেয়ে গেছে অ্যান্ড মানুষের পছন্দ চেঞ্জ হয়। এবার আমরা জিপিএক্স ডেমনে আসি। মানুষ আস্তে আস্তে কি করলো, এই পছন্দ থেকে এই ফেয়ারডে চলে আসলো অ্যান্ড এই বাইকটা কিনতে এত টাকা খরচ না করে এরকম একটা বাইক 165cc আর ওটা হলো 160cc, তো এরকম একটা বাইক পছন্দ করতে শুরু করলো। অ্যান্ড জিপিএক্সটাও এই টাইমে মার্কেটে এসে ক্লায়েন্টের যে সার্ভিসের ব্যাপারটা, পার্টস অ্যাভেলেবিলিটি বা বাইকের যে সার্ভিস, এই সমস্ত ব্যাপারগুলো ভালো দিয়ে এই বাইকটা কিন্তু মার্কেট ধরে ফেলছে। আমি বলবো না যে এই বাইকটা খুব স্মুথ বা কোনো কিছু, এখনও যদি স্মুথের দিকে বা স্মুথনেসের দিকে আমাকে বলতে বলেন আমি বলবো যে 4Vর স্মুথনেস এখনো পর্যন্ত ভালো আছে, কিন্তু আসলে এটা হচ্ছে একটা ফেয়ার্ড বাইক বা স্পোর্টস বাইক, ওটা হচ্ছে একটা কমিউটার বাইক, দুটার তুলনা হয় না। অ্যান্ড এই বাইকটা ফার্স্ট যখন আসে এটার টায়ার ভালো ছিল না, এটা স্বীকার করতেই হবে, স্লিপ করতো পেছনেরটা। পরবর্তীতে ওনারা ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে আনলো। তারপরে আরও বেশ কিছু ব্যাপার এই বাইকের মধ্যে আছে। এটার যে অরিজিনাল লুকিং গ্লাসটা ওইটা হাত দিয়ে বাঁকা করা যেত না, ওটাতে মানে স্ক্রু ড্রাইভার বা কি বলে ওগুলারে পুলি বা নাট বোল্ট টাইট করে যে ওগুলা দিয়ে করতে হইতো। অ্যান্ড পরবর্তীতে ওনারা 250 বা এই পরের মডেলগুলোতে এই জিনিসগুলোও চেঞ্জ করছে। মানে দেখেন কাস্টমারের মনের কথা বা কাস্টমার যেটা চায় ওটা যদি কোনো বাইক কোম্পানি শুনে এবং ওই অনুযায়ী কাজ করে তাহলে মানুষের মনে ঢুকে যাওয়া সম্ভব। পার্টসের অ্যাভেলেবিলিটি দিতেছে, সার্ভিস ভালো দিতেছে। এমনও ঘটনা শুনছি যে কোনো একটা জিপিএক্স পাহাড়ে নষ্ট হয়েছে, ওইটা কোম্পানি থেকে ট্রাক পাঠায় দেন সার্ভিস করাইছে। আরেকবার একটা কথা বলি, এই ভিডিও কোনো স্পন্সর্ড ভিডিও না যে আমি এটার প্রশংসা করতেছি বা ওইটার প্রশংসা করতেছি, এমন কিছুই না। যেগুলো আমি জানি ওইগুলাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই বাইকটা আস্তে আস্তে ওইভাবে চেঞ্জ করলো, পরবর্তীতে 200ও আনছে, সব কিছু মিলে হলো এই বাইকটা বর্তমানে মার্কেটে এই অবস্থায় আছে। তবে হ্যাঁ এই বাইকের কি কোনো খারাপ কিছু নাই? অবশ্যই আছে। কিছু মানুষ আছে যারা মনে করে 4 লাখ টাকার নিচে এরকম একটা পাওয়ারফুল মেশিন পেয়ে গেছি অ্যান্ড এটা মনে হয় R15 GSX-R বা CBR-কে বিট করতে পারবে। ভাই চায়না বা থাইল্যান্ড বা অন্যান্য যে দেশের বাইকগুলো আছে এইগুলা ততক্ষণই ভালো যতক্ষণ আপনি জাপানি কোনো বাইকের সাথে তুলনা না দিবেন। ওটার সাথে তুলনা দিলে ভাই এই বাইক আসলে আপনি মানে কুল কিনারা দিক নির্দেশনা কিছুই খুঁজে পাবেন না। অনেকের এরকম ধারণা আছে 3.5 লাখ টাকা দিয়ে এরকম একটা বাইক কিনছি, অনেকে R15 কেন 7 লাখ টাকা দিয়ে কিনতেছে, তারা কি বোকা? না ভাই, ওইটার ব্যাপার ওইটা, এটার ব্যাপার এটা।
দুটার মধ্যে কোন বাইকটা এরপরে রাইডিং রিভিউ দেখতে চান ওইটা আপনারাই জানায়েন, অ্যান্ড পরবর্তীতে আমরা রাইডিং রিভিউ অবশ্যই শেয়ার করবো। তবে আজকে অল্প অল্প একটু চালাবো, ওটা ভিডিওর লাস্টে মানে এই যে এখনই আর কি আপনাদেরকে দেখায় দিব। দুটা একটু একটু চালাই, একটু রাইডিং ভিডিও থাকা উচিত না, তাহলে ছোট্ট করে একটু চালাই। যে দুইটা বাইক আজকে আমাদের সামনে, এই দুইটা বাইকের প্রতি আমার একটা স্পেশাল দুর্বলতা আছে। কেমন দুর্বলতা? এই বাইকটা হচ্ছে সিটিং পজিশনটা বেশি একটা ভালো না, যে কারণে এই বাইকটা আমি খুব একটা চালাই না, কারণ আমার ঘাড়ে একটা প্রবলেম আছে, ঘাড়ে ব্যথা পাই আমি। লং টাইম চালাইলে দেখা যায় আমি অসুস্থ হয়ে যাই। অ্যান্ড এই বাইকটা এত ভালো একটা বাইক, এটার প্রতি আমার এত বেশি ভালোবাসা, কিন্তু আমার কাছে অন্যান্য যে বাইকগুলো আছে ওইগুলা এর চেয়ে একটু ভালো, যে কারণে এই বাইকটা আমার চালানো হয় না। তবে হ্যাঁ, দুর্বলতা অনেক বড় একটা অংশ রয়ে গেছে এই বাইকের প্রতি আমার। চলেন আমরা জিপিএক্স ডেমনটা প্রথমে একটু চালাই। আমি একটা কথা আপনাদেরকে প্রথমেই বলি, জিপিএক্স ডেমন যেমন বলে না মোহাম্মদপুর ইজ নট ফর বিগিনার, ঠিক ওরকমই জিপিএক্স ডেমনটা নট ফর বিগিনার। এটা হুট করে কিনে চালাবেন, অ্যাক্সিডেন্ট করার পসিবিলিটি থাকবে। অ্যান্ড আবার একদিকে ঠিক আছে, এটার কিছু কিছু জিনিস এত বেশি হার্ড অ্যান্ড স্মুথ না, সেই ক্ষেত্রে শুধু এটা যে চালাবেন সেই এটাকে ভালো বলবেন, অন্য বাইকের সাথে তুলনা দিলে হয়তো ওগুলো ভালো লাগবে না। এটার ক্লাচ আরেকটু ভালো দিতে পারতো, এটার গিয়ার শিফটিং আরেকটু স্মুথ দিতে পারতো, এটার ব্রেকিং যথেষ্ট পরিমাণ ভালো, সাসপেনশন যথেষ্ট পরিমাণ ভালো, এটার যেই ইনস্ট্রুমেন্ট কনসোল আছে এগুলো সব মিলে খুব ভালো। আর আমি আপনাদেরকে বলবো যে স্টাইল করতে গিয়ে এই ধরনের লুকিং গ্লাস লাগায় বিপদে পড়েন না ভাই, কিচ্ছুই দেখা যায় না। লাইফে স্টাইলটাই সব না, এই স্টাইল আপনি দেখতেছেন, কে দেখতেছে ভাই? মানুষ আপনাকে ছাপড়ি বলতেছে এগুলো লাগাইলে, তো এইগুলো লাগায় হুদাই বিপদে পড়েন না। একটা সময় লাইফে আসে যখন হচ্ছে আমরা, সত্যি কথা কি, আমরা মানে মনে করি যে খুব মনে হয় ওই যে হনুরে বলে না, ওই হনুরে হয়ে গেছি এই ধরনের মডিফিকেশন বা কিছু করে। তা আসলে বাস্তবসম্মত যেটা না, যেটা প্র্যাকটিক্যাল না, যেটা মজার না, যেটা কোনো কাজের না, ওরকম মডিফিকেশন আমার মনে হয় না করাই ভালো। ওরকম মডিফিকেশন আপনাকে মৃত্যুর দিকে ফেলে দিতে পারে, অ্যাক্সিডেন্টের দিকে ফেলে দিতে পারে। এই জন্য এমন কিছু বাইকে ইউজ করবেন যেটা আপনাকে ভালো কিছু দিবে। আর একটা বাইক স্টক যেভাবে বানায়, সেটা জিপিএক্স হোক বা যেই ব্র্যান্ডের যেই বাইকই হোক, ওই বাইকটা স্টক ইজ স্টক। স্টকের বাইরে যখন অন্য কিছু ইউজ করবেন, আসলে আমার মনে হয় না ওইটা অতটা ফলপ্রসূ হবে। তবে জিপিএক্স ডেমন নিয়ে যদি এক কথায় কিছু বলতে বলেন, দাঁড়ান এখান থেকে ঘুরাই, তাহলে আমি একটা কথাই বলবো যে এই বাইকটা হচ্ছে ভ্যালু ফর মানি, মানে আপনি টাকা অনুযায়ী খুব ভালো একটা ডিল পাচ্ছেন। এই বাইকটা হচ্ছে এই জিনিস। এর চেয়ে খুব ডিটেইলে আজকে যাব না, এরপর আমরা এই বাইকটার যখন আলাদা ভিডিও করব তখন হচ্ছে এই বাইকটা নিয়ে আবার বাকি কথা বলবো। চলেন আমরা এবার 4V-তে যাই। তো এবার হচ্ছে 4V টাইম। 4V ভাই, এই বাইকটার হেডলাইটের আলো কোনো ফগ লাইট প্রয়োজন পড়বে না। এই বাইকটার সামনে আমি একটু আগে ভুল বলছি, এটা সিএটের টায়ার দিছে, অ্যান্ড আগের চেয়ে ব্রেকিং কনফিডেন্ট অনেক বেশি ভালো হয়েছে, অ্যান্ড ওভারঅল আগের মতোই সব আছে। এটার মধ্যে কিন্তু কিক স্টার্ট আছে, কিক স্টার্ট অ্যান্ড সেলফ স্টার্ট দুইটাই দেওয়া হয়েছে। কার্বোরেটর বাট এফআইও কিক স্টার্ট দেওয়া সম্ভব, অ্যান্ড পেছনেও সম্ভবত সিএটের টায়ারই দিছে, অ্যান্ড এই টায়ারটা আগের মতো ওরকম স্লিপ করে না। আর এটার মধ্যে একটা অ্যালুমিনিয়াম, এটা মনে হয় সে আলাদা পরবর্তীতে লাগাইছে, যে এটা আগে চালাইছে। আর ও হ্যাঁ, বাইক দুটোই বাইক ফ্রি থেকে নিছি আমি, ওনাদের নামটা বলে দেওয়া ভালো। অ্যান্ড এটা যে এফআই এডিশনটা আছে, ওইটা সামনের চাকা আমি দেখছি অনেকগুলাতেই টাল হয়, মানে আমি নিজেও 2-3টা বাইক চালাইছি যেটা সামনের চাকা টাল ছিল। তবে হ্যাঁ, এইটা যেটা কার্বোরেটর যেটা, এই ভেরিয়েন্টটার মধ্যে সামনের চাকা টাল হওয়ার প্রবণতাটা আমি দেখি নাই এখনো পর্যন্ত। আর এটার মধ্যে কভার লাগানোর কারণে সিটের রিয়েল ফিলটা আমরা পাচ্ছি না, বাট এটা রিয়েল যে সিটটা ওইটা অনেক বেশি ভালো। অ্যান্ড একটা কথা আমি বলবো, যে কোনো জিনিসে কভার টভার লাগায়েন না ভাই, আপনার সিটটা আপনি মজা করে ব্যবহার করেন, নষ্ট হলে পরে লাগলে কভার লাগায়েন, আগের কভারটা ফেলে ডবল কভার লাগাইলে দুইটার কারণে শক্ত হয়ে যায়, অতটা মজার থাকে না। আর এটা কার্বোরেটর হওয়ার কারণে একটু পিক আপ করে নিতে হয়। আর এই বাইকের চোখও থাকে, চোখের কিছু মজার ব্যাপার আছে, যেমন চাইলে আপনি চোখ দিয়ে ক্রুজ কন্ট্রোল করে বাইক চালাইতে পারবেন। চলেন তাহলে এটা একটু চালাই। এটা হচ্ছে, এই বাইকটা হচ্ছে এমন প্রশান্তি দেয়, এটার সিটিং পজিশনটা মনে হয় যে এখনই আপনি চাইলে চিটাগাং চলে যেতে পারবেন, এক কাপ চা খেয়ে আবার ঢাকা ব্যাক করতে পারবেন। 2-3 আরামে এটাই বসা যায়। 4 ভ্যালভ হওয়ার কারণে এই বাইকটার ইঞ্জিন পাওয়ার এত বেশি স্মুথ, এত বেশি মজার যে মানে বোঝা যায় না, পাওয়ার ল্যাক করে না। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, এটা তেল একটু বেশি খাবে। এখন এই ধরনের, এই সাইজের বা এই সিসির আশপাশের যে অন্যান্য 2 ভ্যালভের বাইক আছে, ওগুলা যতটুকু ফুয়েল এফিসিয়েন্সি, বাট এটার মধ্যে ফুয়েল একটু বেশি আপনার খাবে, কারণ 4 ভ্যালভ অ্যান্ড পাওয়ার ওইভাবে দিতেছে। অ্যান্ড হ্যাঁ, যদি আপনি এই বাইকটা একটু লোয়ার পিএমে একটু বুঝে আস্তে ধীরে সফট অ্যান্ড ভদ্রভাবে চালান, তাহলে এটা থেকে 40-41 পর্যন্ত সুন্দর মাইলেজ আসে, আমি পাইছি। আমি এই বাইকটা পরপর 2টা কিনে 2টা চালাইছি, আর 2টার মধ্যেই দেখছি যে
অল্প তেলেই আমি মানে 40-41 পাইছি। তো একটা এরকম পাওয়ারফুল বাইক থেকে 40-41 মাইলেজ, এটা ভাই কোনো ছেলে খেলার কথা না। আর যদি আপনি ওইভাবে পুল করে চালান তাহলে 22-25 কিলোতেও হয়তো আপনার মাইলেজ নেমে যেতে পারে। তো এই হলো দুইটা বাইকের ব্যাপার। আজকে হালকা দুইটা বাইক পাইলাম, অ্যান্ড কম্পেয়ার না, দুইটা বাইককে আলাদা আলাদাভাবে উপস্থাপন করলাম আর কি। এখন এর পরবর্তীতে আর কোন কোন বাইকের কম্পেয়ার বা এরকম কিছু দেখতে চান আমাকে জানেন। আমি মূলত হচ্ছে সামনে কম্প্যারিজন ভিডিও বানাবো। কম্প্যারিজন ভিডিওটা আমার বানাইতে খুবই ইচ্ছা হইতেছে, বিভিন্ন বাইক কোনটার সাথে কোনটার কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, এবং কোনটা কোন কারণে কিনবেন, কোনটা কোন কারণে না, এই ধরনের ভিডিওগুলো সামনে আমি বানাবো বলেই আজকে এই ভিডিওটা করতেছি। যাই হোক, তাহলে এই হলো সেই দুইটা বাইক। দুইটারই ডিআরএল অনেক বেশি সুন্দর। যেমন এটার ডিআরএলটা এইভাবে চলে, অ্যান্ড এটার ডিআরএলটা যদি জ্বালায়, এটার মধ্যে আবার সে একটু কি যেন লাগাইছে, এগুলো আবার দেখলাম মাঝে মধ্যে ব্লিঙ্ক করে, ওরা একটু এইদিকে তাকায় দিই। তবে একটা জিনিস সেই দুইটা বাইকের মধ্যে মিল আছে, সেটা হলো এই দুইটা বাইকই যারা চালায় তারা বাইক মডিফিকেশনটাকে অনেক বেশি পছন্দ করে। খুব বেশি মডিফাই দেখা যায় এই দুইটা বাইকের মধ্যে, অ্যান্ড মডিফাই লাভাররা এই বাইকগুলো কিনে। যাই হোক, আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করব। সামনে নতুন আরও দুইটা কোনো বাইক নিয়ে হয়তো আবার আসবো। আপনারা জানাবেন কোনটা দেখতে চান। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.